চট্টগ্রাম ফেরার পথে হাসনাত সার্জিসের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা, হতাহত হয়নি কেউ। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় আইনজীবী সাইফুল, আদালতে কর্মবিরতি। হত্যাকারীদের বিচার সহ ইসকন নিষিদ্ধের দাবি। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান ডক্টর ইউনূসের। হাসিনার আমলের বাপেক্স যেন সচিবের বিলাসিতার অঙ্গরাজ্য। অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড ক্রুজার, বিপাকে আমদানিকারক। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ, ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার প্রতিবাদে মধ্যরাতে 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের চুনুতি হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি। স্থানীয়রা জানায় ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন তারা। এদিকে এটিকে হত্যা চেষ্টা দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নাগরিক কমিটির সদস্যরাও। বিক্ষোভ সমাবেশে হাসনাত সার্জিসের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানায় তারা। আমাদের বাইকে যারা খুন করেছে, আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি আমরা। বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে, তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়। এই ঘটনায় প্রাইভেট কারটিকে চাপ দেওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের ওপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও 21 জনকে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে লোহাগড়ার নিজ গ্রামে তাঁকে সমাহিত করা হয়। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, সিএমপি কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে না। এদিকে দ্বিতীয় জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাক্কাতে। সেখানে লাখো মানুষের ভালোবাসায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাইফুল ইসলাম অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। পুত্র শোকে বিহ্বল হয়ে বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারা দেশ। বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা। সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেওয়ায় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরই প্রতিবাদে বুধবার সকালে রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরীর সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা নগরীর সদর রোডে সমাবেশ করে সাইফুলের হত্যাকারীদের বিচার দাবি করেন। আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ববন্ধন রয়েছে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই। অবিলম্বে ইসলাম সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আর কোন সাইকেলকে হাতে চাই না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরে চৌরঙ্গি মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইনজীবীকে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী ফোরাম। দুপুরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এদিকে চট্টগ্রামের আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পুলিশের উপর হামলার ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে আলাদা ৩টি মামলা করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত আইনজীবী হত্যার ঘটনায় আলাদা কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আইনজীবী হত্যার ঘটনায় আরও ৭ জনকে আটক করা হয়। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। শিউলি রায়ের রিপোর্ট। গেল ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে ১ ঘণ্টার বৈঠক শেষে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলে জানান ফখরুল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি বলেও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার। এ যেন মগের মুল্লুক মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি বিভাগ। স্বৈরাচার হাসিনা আমলের সচিব নুরুল আলমকে খুশি করতে 2024 সালে 2 কোটি টাকার গাড়ি 5 কোটি টাকায় কেনে বাপেক্স কর্মকর্তারা। সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনে এই ল্যান্ড ক্রুজার গাড়ি। মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট।
শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে 2024 সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মগের মূল্য কায়েম করেছিলেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের 28 জানুয়ারি বাপেক্সের এক বৈঠকে। মাত্র 8টি উৎপাদন কেন্দ্র ঘিরে বাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে 25টি জিপ গাড়ি, 70টি সেডান কার, যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনো পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও 5 কোটি টাকায় ল্যান্ড ক্রুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা। এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য। অবাক করা বিষয়, একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক বিশেষ সূত্রে জানা যায়, তৎকালীন জ্বালানি সচিব নুরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে। এদিকে 2023 সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই 5 কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স। দুর্নীতির এখানে শেষ নয়। অনলাইনে দেখা যায় টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল সেই গাড়িটির ভ্যাট ট্যাক্স সহ দাম 3 কোটি 75 লাখ টাকা। অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে 5 কোটি টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভানা টয়োটা কার শোরুম। বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স। গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর। গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে। নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন, এই চেয়ারে যেই থাকুক স্বাক্ষর করতে হয়। আমি যতটুকু জানি ওই ওয়ার্ক অর্ডারের স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে ইজিএ ব্যাটমিন থাকুক, বুঝছেন? তো ওই মানে ব্যক্তি বিষয়টা কি চেয়ারের যে থাকুক ওই সবগুলোতেই তার স্বাক্ষর করতে হয় কি, মানে এই জন্য সব পার্সেজ অর্ডারই স্বাক্ষর করা লাগে। হ্যাঁ, আমি তো ধরেন নির্দেশনা পাই ওই এমডি স্যারের মাধ্যমে যতটুকু পাই আর কি। হ্যাঁ, এটা আমি যতটুকু শুনেছি উপর থেকে একটা নির্দেশনা ছিল যে বিজিএফ ছিল নাকি এরকম একটা গাড়ি কিনছে, তিতাসের কেনার কথা ছিল, আমাদের একটা কিনতে হবে। হ্যাঁ, এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরায় সরবরাহ বাড়লেও কমছে না শীতকালীন শাকসবজির দাম। স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সবজির পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম কমছে না কেন? আর জেলায় সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। এটি হচ্ছে সাতক্ষীরার সব থেকে কাঁচা শাক সবজি তরিতরকারি যে বিক্রির সব থেকে বড় জায়গা। এই আমার পেছনে কিন্তু হচ্ছে সেই আড়তগুলো। এই আড়তেই কিন্তু সকল তরিতরকারি, শীতকালীন তরিতরকারিগুলো বিক্রি হচ্ছে। কার্তিক মাস হচ্ছে মূলত শীতকালীন যে শাক সবজি তরিতরকারি সবকিছু বিক্রির যে মূল সময়, সেই কার্তিক থেকে আজকে 13ই অগ্রহায়ণ। এই যে 13ই অগ্রহায়ণ, এই সময় আসলে মূলত বলতে গেলে বলা যেতে পারে ভরা মৌসুম। এই ভরা মৌসুমেই একদম শীতকালীন শাক সবজি সবকিছুই মানে একেবারে ভরপুর থাকে সকল বাজারের সকল জায়গায়। আপনারা দেখা যাচ্ছে যে এই যে মানে এখানকার যে পাইকারি দোকানগুলো, যেখানে আড়ত, সেই আড়তে কিন্তু তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে ক্ষেতে থেকে নিয়ে আসা ফুলকপিগুলো, আলু, সিম সবকিছু কিন্তু প্রস্তুত করা হচ্ছে যাতে ক্রেতা ভোক্তাদের কাছে তুলে দেওয়া যায় তার জন্য। তবে এই কাঁচা তরিতরকারিগুলো এখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে নয়, এগুলো যাবে আর এক হাতে। সেটি হচ্ছে যেগুলো খুচরা বাজারে সাধারণের বিক্রয়ের যে জায়গা, সেখানে। কিন্তু আজকের যে দ্রব্য মূল্য, বিশেষ করে কাঁচা তরিতরকারির যে দ্রব্য মূল্য, সেটি কিন্তু সাধারণ মানুষ
মানুষের নাগালের বাইরে। আলু, সিম এগুলো সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে, ফুলকপি অর্ধ সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে, টমেটো সেঞ্চুরি পার করে বসে আছে, গাজর সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। এখানে বাজার করতে এসেছে ক্যাবেরি ক্রেতা ভোক্তাদের প্রতিষ্ঠান ক্যাবেরি সাধারণ সভাপতি অধ্যক্ষ আশেক ইলাহি। আমি ওনাকে যুক্ত করছি। আপনি আজকে বাজারে এসেছেন, কি দেখছেন এবং কি অবস্থা? বাজারের অবস্থা আসলে তুলনামূলকভাবে কোনো পরিবর্তন হয়নি। গত কয়েক মাস ধরে যে বাজারটা ছিল, আজকে তো আমরা এখন তো একদম শীতের মৌসুমের ভরা মৌসুম এই অঞ্চলে, এবং এই বাজারটা হলো সবচেয়ে কম মূল্যে সাধারণ খুচরো ক্রেতারা মাল কিনতে এখানে আসে। কিন্তু আজকের এখানে এসে যে মালের যে দাম, সেটি সাধারণ ক্রেতাদের একদম ক্রয় ক্ষমতার মধ্যে কোনোটাই নেই। নতুন আলু তো 100 টাকার নিচেই পাওয়া যাবে না। সিম, অন্যান্য টমেটো যে তরকারি আছে সবগুলোই অনেক দাম উদ্বেগ, 100-র কাছাকাছি, 70-100 এর মধ্যে আপ ডাউন করে। তো এই অবস্থাটাই আসলে কেন বাজার কমতেছে না, এটা মানুষের একটা বড় প্রশ্ন। যেহেতু উৎপাদন হয়েছে, আগে যেটা বৃষ্টি ছিল মার্কেটে সে ছিল না, এখন আসছে, কিন্তু তারপরেও বাজারটা কমছে না। এই যে বাজার সিন্ডিকেটের ব্যাপারটা, প্রশাসনের যে ভূমিকাটা রাখার কথা ছিল, প্রশাসনের তদারকিটার জায়গা ছিল, সেই তদারকিটা মারাত্মকভাবে এখন কমে গেছে, যে কারণে বাজার সিন্ডিকেটটা বলছিলেন যে বাজারের তদারকিটা কমে গিয়েছে, বাজার ব্যবস্থাপনায় ত্রুটির কথাটি বারবার উঠে আসছে এই সাতক্ষীরার সচেতন মানুষদের মধ্য থেকে। এই মুহূর্তে যদি বাজার ব্যবস্থাপনায় যদি মনোযোগ না দেয়া যায়, তাহলে আসলে মানুষের পাতে মাছ মাংস নয়, শেষে তরি তরকারিও আসলে জুটবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইশিকা, এই ছিল সর্বশেষ আমার কাছে এই বাজারের যে চিত্র, যে তরি তরকারি সবকিছুর মূল্য। দর্শক, এই ছিল শেষ। দ্রব্যমূল্যের লাগাম টানতে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে বরগুনায় চালু হচ্ছে ন্যায্য মূল্যের বাজার। বাজার মূল্যের চেয়ে ক্রেতারা কিছুটা কমে কিনতে পারছেন এ বাজারে, এতে কিছুটা স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তের। বিস্তারিত সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌরবাজারের ন্যায্য মূল্যের দোকান, লাগামহীন নিত্যপণ্যের দামে কিছুটা যেন স্বস্তির বাজার এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবার জন্য ন্যায্য মূল্যে নিয়ে বসেছেন সবজির পসরা সাজিয়ে, যেখানে বিক্রি হচ্ছে লাউ, পটল, কপি, শিম, মূলা সহ বেশ কিছু শীতের সবজি। এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষ কম দামে মানসম্মত সবজি কিনে কিছুটা আর্থিক সাশ্রয়ী হচ্ছেন। এই উদ্যোগে শুধু কম দামে ভোক্তাদের জন্য সবজি সরবরাহ নয়, অবৈধ সিন্ডিকেট ভাঙতেও চেষ্টা বলছেন শিক্ষার্থীরা। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। তরকারি কিনতে এসে অনেক সময় ফিরে যায়, তরকারির দাম দেখে আমাদের মধ্যবিত্ত পরিবারের কেনা তো সম্ভব হয় না। মানে বাইরের চেয়ে 10 টাকা কম আজকে পেয়েছি, কিন্তু যদি কন্টিনিউ থাকে হয়তো আশা করি দাম কমবে। এই যে শাক হইলে বাজারে 30 টাকা করে মোড়া, আর আপনারা বেচছেন 15 টাকা করে মোড়া, তা আমরা বাজার করে শান্তি পেয়েছি। বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় না। আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা বলছেন এই বাজার বসায় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে সিন্ডিকেট, বাজার কমতে শুরু করেছে দাম। আমাদের সামনে গতকালকে মূলা বিক্রি হয়েছে 40 টাকা করে, আমরা 30 টাকা বিক্রি করাতে তাদের মূলা বিক্রি হয় নাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেতার কতটা ভিড়, এত ভিড় সামলাইতে আমরা হিমশিম খাচ্ছি। আসলে যে পরিমাণে প্রভাব ফেলছে, আশা করি এই ধারাবাহিক যদি অব্যাহত থাকে, আশা করি এই বাজারে, এই বরগুনা বাজারে আর মনে হয় সিন্ডিকেট কোনোভাবে সামনের দিকে আগাতে পারবে না। শিক্ষার্থীদের এই উদ্যোগের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওরা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে এখানে বাজারে বিক্রি করে বাজারের জন্য একটা সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা যায়, এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাজারের জন্য মূল্যটা একটু সহনীয় পর্যায়ে আসে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দুর্মূল্যের এই বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাজার সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তার দোসরদের লুটপাট ও চাঁদাবাজি, দখল বাণিজ্য। কুষ্টিয়ার খোকসায় বিএনপির নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটের উৎসবে মেতেছে একসময়ের জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানের অনুগতরা। সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
সদরউদ্দিন খান পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। তার গুন্ডা বাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকা ছাড়েন সদরউদ্দিন খান, কিন্তু তার অনুগতরা এখন ভুল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য। খোকসার বি মির্জাপুর গ্রামে নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে চলছে অত্যাচার। অন্যের জমি নিজের বলে দাবি করে দখল উৎসবে মেতেছে এই বাহিনী। বাধা দিতে গেলেই নেমে আসছে নির্যাতন। বজলুর রহমান বজলু, ওর ভাই নজরু, তারপরে এই যে বাচ্চু, এরকম আরো কিছু ছেলেপেলে আছে যেগুলো সবগুলোর নাম এখন হয়তো বলা যাচ্ছে না, কিন্তু যখন কোনো অঘটন ঘটাতে যায় তখন এরা 12 থেকে 15 জনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ নিয়ে সেখানে হাজির হয়। স্থানীয়রা বলছেন, একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এই নজরুল ও বজলুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও দখল বাণিজ্য সহ নানা অভিযোগ থাকলেও অভিযোগ করার সাহস পায় না কেউ। এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠেছেন বেপরোয়া। অন্যায়ভাবে গাছ কেটে নেয়, আমাদের জমি দখল করে নেয়, বিল ছিল এখানে, বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির ঘাড়ে চেপে এরা ইয়ে করে। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বজলু। আর নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। একদম মিথ্যা, মানে কি আপনি সারা গ্রামে জিজ্ঞেস করেন, একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে পারে সারা গ্রামে। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তার। এদেরকে আমরা সমর্থন করি না এবং আমরা চাই যে, আমরা দলীয়ভাবে চাই যে প্রশাসন এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিক, কারণ তারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, আমাদের দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে। আর পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। অভিযোগটা আপনার যে কথাটা বললেন সেই কথাটা স্পেসিফিক হইতে হবে, কেমন সেটা দিলে সেটা আমরা দেখবো, তদন্ত করে যদি এরকম সত্যতা আছে সাথে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলস পাল্টিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের এমন অরাজকতা বন্ধে দ্রুতই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিজ উদ্যোগে বলেশ্বর ও ভৈরব নদী পরিষ্কার করেছে বাগেরহাটের কচুয়া বাজারের ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে উপজেলা সদর সংলগ্ন নদী দুটির তীরে জমেছিল ময়লা আবর্জনা। পরিচ্ছন্ন নদী তীর পেয়ে খুশি এলাকাবাসী। সহকর্মী এস সোহানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে বলেশ্বর ও ভৈরব নদীর তীর ঘিরে গড়ে ওঠে কচুয়ার বসতি। কচুয়া উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠান গড়ে ওঠে নদী দুটির তীর ঘেঁষে। তবে কালের পরিক্রমায় দখল ও দূষণে মৃতপ্রায় বলেশ্বর, ভৈরব। প্রাণ ফেরাতে গেল শনিবার নদীর প্রায় 2 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন, বাসিন্দা, ব্যবসায়ীরা। জমে থাকা ময়লা বস্তায় ভরে দূরে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। দীর্ঘদিন পরে নদীর তীর পরিষ্কার হওয়ায় খুশি এলাকাবাসী। টিম কচুয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার সাথে থেকে কচুয়াটাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই মিলে একসাথে কাজ করছি। টিওনো স্যার এবং অ্যাসিলেন্ট স্যারের উদ্যোগে এই বাজার পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই যে এই বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা যেন এইভাবে বহাল থাকে। আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, 2 দিন পরে যেন আবার এরকম না হয়। কচুয়ার সংলগ্ন যে নদীটি আছে, নদীটির 2 পাশ সহ কচুয়া বাজারের আশেপাশের যে নোংরাগুলো আছে দীর্ঘদিন পড়েছিল, সেই নোংরাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কচুয়ার বিডি ক্লিন ও সাধারণ জনগণ মিলে এই ভৈরব নদীটি পরিষ্কার করছি। এই ভৈরব নদীটি পরিষ্কার হলে আমাদের দেখতে ও অনেক মানুষের অনেক উপকার হবে। নদীকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান কচুয়া বাজারের ব্যবসায়ীরা। এবং বাজারের যত ময়লা আবর্জনা এখানে ফেলার কারণে সমস্ত নদীর প্রায় বেশিরভাগ অংশে ভরে গিয়েছে। আমরা অনেক দেরিতে হলেও শুরু করতে পেরেছি। সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। কোনো ব্যবসায়ী নদীতে ময়লা আবর্জনা ফেললে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। পচনশীল বর্জ্যটা সেখানে যাবে এবং অপচনশীল যে বর্জ্যটা সেখানে অলরেডি সেখানে আলাদা করা হচ্ছে। সেই অপচনশীল দ্রব্যটা সেটা আমরা যথাযথভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছি। তাহলে এটা পরিবেশের প্রতি কোনো বিরূপ প্রক্রিয়া তৈরি করবে না। নদীকে নান্দনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।
আন্তর্জাতিক প্রসঙ্গ, আগের অর্থ বছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ। এজন্য ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। দ্রুত কূটনৈতিক তৎপরতায় আমিরাতের ভিসা সমস্যা নিরসন চান তারা। আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মো। 2023-24 অর্থবছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র। এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আমিরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে। অনেকেই এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন। একসময় এই খাতটি পাকিস্তান, আফগানিস্তানের দখলে থাকলেও বছর 10 ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ। ইউনিভার্সাল পার্টস এগুলো সব গাড়ির, এভারেজ গাড়ির অ্যাভেলেবল ইউজ পার্টস পাওয়া যায়, ইঞ্জিন পার্টস এবং গাড়ির ছোট ছোট পার্টস গুলো পাওয়া যায়। আর আমার বেসিক কাস্টমার হচ্ছে আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস। আমাদের মেজরিটি 95% কাস্টমার হচ্ছে আফ্রিকান, আর গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি 5% কাস্টমার আছে আমাদের। স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়েও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। দেশীয় মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, যারা ব্যবসায়ী আছি, আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে। এটা আমাদের, আমরা ব্যবসা ধরে রাখবো, টিকিয়ে রাখবো, এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাত তারাই জানেন। তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয়। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয়। যেহেতু আমাদের কষ্ট হচ্ছে ভিসা বন্ধ, তাই আমাদের যে দেশে যে রেমিটেন্স গুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের উদ্যোগটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, প্রচুর পরিমাণ রেমিটেন্স। ইনশাআল্লাহ এখানে আমার খুব ভালো লাগছে। এখানে ইয়ং শেফ যারা আছেন তারা এই ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশের লোকগুলা খুব ভালো ব্যবসা করছে, বিশেষ করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রির লোক নিতে হচ্ছে। আমাদের রেমিটেন্সটা বাইরে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যাচ্ছে না। এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে। 2024-25 অর্থ বছরের জুলাই-অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 136,58,50,000 $। এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে 141,82,80,000 মার্কিন ডলার। বিএমইটির তথ্য অনুযায়ী 1.5 কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে আমিরাতে রয়েছেন 10 লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 4 লাখ প্রবাসী। তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যা নিরসন চান আমিরাত প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়নের অভিযোগে মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটর করিম খান। বুধবার মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং এর বিরুদ্ধে এই পরোয়ানা চাওয়া হয়। প্রসিকিউটর জানান, 2017 সালের 25 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বাহিনী, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। 3 বিচারকের সমন্বয়ে একটি প্যানেল এ বিষয়ে তদন্ত করবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময় সীমা বেঁধে না দেয়া হলেও সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে প্রায় 3 মাস সময় লাগে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জান্তা সরকার। খেলার সংবাদ। সাফ জয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় মুনকি আক্তারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। বুধবার বিকেলে খোলা গাড়িতে ঢাকঢোল বাজিয়ে নিজ শহরে ঘুরেন লালমনিরহাট জেলার সন্তান সাফ জয়ী নারী ফুটবলার মুনকি আক্তার। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দেয়া হয় সংবর্ধনা। জেলা প্রশাসক HM রকিব হায়দারের সভাপতিত্বে সংবর্ধনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জীবন নাহার জেসমিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হাকিম সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতা এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী 29 নভেম্বর রাজধানীর বসুন্ধরার জেফ এরিনায় অনুষ্ঠিত হবে জেন জি ফাইট নাইট। এই উপলক্ষে রাজধানীর আফতাবনগরে হাউস অফ বক্সিং অ্যারেনায় আজ এক সংবাদ সম্মেলন হয়। এই সময় বক্সিং ফাইটের বিস্তারিত জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এই ইভেন্টে মোট 13টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে 7টি আন্তর্জাতিক বাউট, 6টি জাতীয় বাউট, 3টি মহিলা বাউট এবং 10টি পুরুষ বাউট। বাংলাদেশের প্রফেশনাল বক্সিং এর এই আয়োজন থেকে WBC ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এশিয়া অঞ্চলের টাইটেল অর্জন করতে পারবেন একজন বক্সার। প্রতিযোগিতায় বাংলাদেশের 19 জন বক্সার অংশ নেবেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে তারা। অ্যানফিল্ড শুরু থেকেই আক্রমণ এবং বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। বেশ কিছু ভালো আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। 52 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম লিড নেয় অলরেডরা। 59 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। 10 মিনিট পরেই একই পরিণতি ভোগ করেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। 76 মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল লিভারপুল। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম ফেরার পথে হাসনাত সার্জিসের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা, হতাহত হয়নি কেউ। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় আইনজীবী সাইফুল, আদালতে কর্মবিরতি, হত্যাকারীদের বিচার সহ ইসকন নিষিদ্ধের দাবি। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান ডক্টর ইউনূসের। হাসিনার আমলের বাপেক্স যেন সচিবের বিলাসিতার স্বর্গরাজ্য, অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড ক্রুজার, বিপাকে আমদানিকারক। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ, ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা, কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।